আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে 3 জুলাই। তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষার মাধ্যমেই তোমাদের ষান্মাসিক মূল্যায়নের কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে, যেটা 3 আগস্ট পর্যন্ত চলবে। তো সরকার থেকে এই বছর এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি। তাহলে পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওটা তৈরি করা। এর আগে আমরা প্রত্যেকটা অধ্যায়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তর দিয়েছি, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক, বিশ্লেষণমূলক প্রশ্ন ছিল। আর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে। আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের থেকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী জীবন ও জীবিকা বইয়ের 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের মূল্যায়ন কার্যক্রম হবে। তো যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে। তো এই তোমাদের সিলেবাসটা। গত পর্বে আলোচনা করেছিলাম আনন্দময় কাজের সন্ধানে প্রথম অধ্যায় নিয়ে। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন, দক্ষতা উন্নয়নে জানালা, এবং আগামী পর্বে দেখব দ্বিতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি। তো গত পর্বে যে আমরা প্রথম 4টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে দেখো প্রশ্ন 5। যারা গত পর্ব দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এটা আমাদের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় নমুনা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে পেশাগত দক্ষতার মাইন্ড ম্যাপের, এটা ম্যাপ হবে, মাইন্ড ম্যাপের বিষয়বস্তুগুলোর একটা তালিকা তৈরি করো। তাহলে দেখো, তথ্য প্রযুক্তির ক্ষেত্র, তথ্য প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার কীভাবে করতে হয় সেই সম্পর্কে জ্ঞান না থাকলে তুমি তথ্য প্রযুক্তির কোনো ক্ষেত্রেই কোনো অংশগ্রহণ করতে পারবে না। তারপর তথ্য প্রযুক্তি ব্যবহার জানতে হবে, শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই তথ্য প্রযুক্তিগুলো কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে তোমাকে কিন্তু জানতে হবে। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে, তুমি যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও সেই প্রযুক্তিগত দক্ষতা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। দক্ষতা প্রয়োগের মাধ্যমে উচ্চতর গবেষণায় প্রবেশ করতে হবে। আর দক্ষতা, তুমি যখন একটা কাজে দক্ষ হয়ে যাবে প্রযুক্তিগত কোনো একটা কাজে, তখন সেই দক্ষতা প্রয়োগের মাধ্যমে তোমাদের আরও উচ্চতর জায়গায় কিন্তু যেতে হবে। এবং সবার শেষে কোডিং, প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার তৈরি, সাইবার নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিশেষ জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। আর এভাবেই তোমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করতে পারবে, ঠিক আছে? প্রশ্ন 6, সানজিদা কীভাবে কৃষি বিজ্ঞানী হয়ে ওঠে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কৃষি প্রধান এলাকায় সানজিদার জন্ম, সেখানের অধিকাংশ লোকজনই কৃষির উপর নির্ভরশীল, কিন্তু বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার ফসল ভালো হচ্ছিল না। সানজিদা মনে মনে ভাবে তার এলাকার কৃষকরা যদি বিজ্ঞান বুঝে চাষাবাদ করত তাহলে এত দুর্ভোগ পোহাতে হতো না। একদিন সানজিদা শিক্ষকের কাছ থেকে কীভাবে কৃষি বিজ্ঞানী হওয়া যায় জানতে পারে। গভীরভাবে অনুভব করে গ্রামের কৃষকদের সাহায্য করা, ফসলের উন্নতি করতে তাকে একজন কৃষি বিজ্ঞানী হতে হবে। স্কুল থেকে ফিরে সে তার বাবা মায়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে। বাবা মা তাকে উৎসাহিত করেন। সানজিদা কৃষি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে নানান তথ্য সংগ্রহ করতে থাকে। সে জানতে পারে একজন পেশাদার কৃষি বিজ্ঞানী হওয়ার জন্য কৃষি বিষয়ে উচ্চশিক্ষার প্রয়োজন। সানজিদা স্কুল কলেজে গণ্ডি পেরিয়ে কৃষি বিষয়ে স্নাতক শেষ করে যথাসময়ে উচ্চশিক্ষার কোর্সও সমাপ্ত করে। এরপর আরও জানার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে হাতে কলমে কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা পরিচালনা করে। অবশেষে কৃষি বিজ্ঞানী হিসেবে সানজিদা কর্মজীবন শুরু করে। কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করে সে তার স্বপ্ন পূরণ করে। 7 নম্বর প্রশ্নটা দেখো, খাতভিত্তিক পেশার ভিন্নতা ও দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করো। খাতভিত্তিক পেশার ভিন্নতা ও দক্ষতা, প্রথমে দেব কৃষিখাত সম্পর্কে। পৃথিবীর উন্নত দেশগুলো এবং আমাদের দেশেও কৃষিখাতে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় শ্রমবাজারে কৃষিখাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এর পাশাপাশি বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমবাজারে এই খাতে বিভিন্ন পেশার চাহিদা রয়েছে। সে পেশাগুলো কি? অভিজ্ঞ কৃষক, কৃষি বিজ্ঞানী, ফসল পরিচালক, পশু চিকিৎসক, পরিবেশ বিশ্লেষক, ফসল প্রক্রিয়াজাতকরক। এই যে 6টা পেশা আছে এগুলো কিন্তু সব কৃষি খাতের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে। তো একজন অভিজ্ঞ কৃষক হতে হলে কিছু দক্ষতা অর্জন করা প্রয়োজন। সেই দক্ষতাগুলো কি খেয়াল করো, এখানে দেওয়া আছে সুন্দর করে। এগুলো সব হচ্ছে সেই দক্ষতা। প্রথমে তাকে অর্জন করতে হবে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করার জ্ঞান এবং দক্ষতা। এছাড়া অর্গানিক এবং পরিকল্পিত উপায়ে ফসল উৎপাদনের কৌশল, আধুনিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা, সার ও কীটনাশকের ব্যবহারের কৌশল, ফসল সংরক্ষণ এবং সর্বোপরি বাজারজাতকরণ করার দক্ষতা থাকা অত্যন্ত জরুরি।
অন্যদিকে কৃষিবিজ্ঞানী হওয়ার জন্য কী করতে হবে দেখো, কৃষিবিজ্ঞানী হওয়ার জন্য কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন ও পরিচালন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। এছাড়া কৃষি প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা দক্ষতা প্রয়োজন। এবার আসো প্রযুক্তি খাতটা দেখি আমরা দেখেছি প্রযুক্তি প্রসারের মাধ্যমে পাশাপাশি দেশীয় ও বিদেশি প্রযুক্তি ভিত্তিক পেশার চাহিদাও বাড়ছে। এই বিবেচনায় বর্তমান ও ভবিষ্যতে কাঙ্ক্ষিত পেশাগুলোর মাঝে প্রযুক্তি সেবাগুলো কি? গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং, সাইবার সুরক্ষা, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির অনেক চাহিদা রয়েছে। ঠিক আছে, অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনাররা প্রিন্ট, ফিল্ম, ইলেকট্রনিক, ডিজিটাল, ভিজুয়াল এবং অডিও সহ অন্যান্য টুল ও মাধ্যম ব্যবহার করে অভিনব আকর্ষণীয় উপায় তথ্য খাতের জন্য অডিও ভিজুয়াল কন্টেন্ট প্রস্তুত করেন। গ্রাফিক্স ডিজাইনাররা কম্পিউটার গেমস, চলচ্চিত্র, মিউজিক ভিডিও, প্রকাশনা ও বিজ্ঞাপনে ব্যবহারের জন্য গ্রাফিক্স, নন্দনচিত্র, স্পেশাল ইফেক্ট, অ্যানিমেশন ও অন্যান্য ভিজুয়াল তৈরি করে থাকেন। এসব ক্ষেত্রে প্রায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নিত্য নতুন সফটওয়্যার ও অ্যাপ, যা সম্পর্কে তাদের খোঁজখবর রাখতে হয় এবং নতুন সফটওয়্যারে কাজ করার দক্ষতা অর্জন করতে হয়। এটি হলো বর্তমান সময়ে প্রবল প্রতিযোগিতার বাজার। এই বাজারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেদের হালনাগাদ প্রস্তুতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কাজ করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। তারপর যদি আমরা সেবা খাত সম্পর্কে দেখি, প্রযুক্তির প্রসারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকতার মতো সেবাধর্মী পেশা এসেছে ব্যাপক পরিবর্তন। গতানুগতিক সেই জগমগ আর চকটক এই সময়ের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আর টিকে থাকতে পারছে না। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাজারো কৌতূহলী প্রশ্নে জবাব দেওয়ার জন্য শিক্ষকের জানাশোনার পরিসর অনেক বৃদ্ধি করতে হচ্ছে। মাল্টিমিডিয়ার সাহায্যে জটিল তথ্য দৃশ্যমান করে তুলতে হচ্ছে। নিতে হচ্ছে অনলাইন ক্লাস, অনলাইন মিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সংক্রান্ত নানা ধরনের নির্দেশনা। সুতরাং তাকেও জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিগত হালনাগাদ দক্ষতা অর্জন করতে হচ্ছে। এবার যদি আমরা দেখি চিকিৎসা ক্ষেত্রে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে পেশার পরিবর্তন এসেছে। এর মধ্যে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক্স, কেয়ার গিভার ইত্যাদি পেশায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই একজন দক্ষ ডাক্তার হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির বিশদ জ্ঞান ও দক্ষতার পাশাপাশি জীবন বাঁচানোর কাজ করতে তাকে স্থির এবং চূড়ান্ত মানসিক স্থিতি নিয়ন্ত্রণ করার দক্ষতা থাকতে হবে। আগে যে অপারেশনে সার্জারি করতে হতো, এখন তা লেজার রশ্মির মাধ্যমে করা হয়, যা চালনা বা অপারেট করার দক্ষতা তাকে অর্জন করে নিতে হচ্ছে। এবার যদি একজন ফার্মাসিস্টের কথা ভাবি আমরা, একজন ফার্মাসিস্ট হতে হলে তাকে ওষুধ উৎপাদন, বিক্রয় এবং বিভিন্ন রোগের জন্য ওষুধ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি ওষুধ সম্পর্কিত সাম্প্রতিক সময়ের গবেষণা সম্পর্কেও নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার দক্ষতা থাকতে হবে। প্যারামেডিকদের জনগণের সেবা প্রদান করার জন্য নিউক্লিয়ার মেডিসিন, ফিজিক্স ও বায়োকেমিস্ট্রি ইত্যাদি বিষয় জানতে হয়। অন্যদিকে সেবা খাতের হাউসকিপিং পেশার চাহিদা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। হাউসকিপিং পেশাজীবীরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নানা দিক, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, লন্ড্রি ও অন্দরসজ্জার মতো কার্যক্রমের সকল কাজের সঙ্গে যুক্ত থাকেন। যারা বুদ্ধিদীপ্ত, চৌকস ও সৃজনশীলতার পরিচয় দিতে পারে, তাদের এই ধরনের পেশায় অনেক চাহিদা রয়েছে। তারপর যদি শিল্প খাত দেখি আমরা, উৎপাদন খাতের ব্যাপক চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব দেশেই গড়ে উঠছে শিল্প কারখানা। এসব কারখানায় প্রয়োজন হয় অনেক প্রকৌশলী হতে হলে প্রয়োজন প্রকৌশলের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা। এছাড়া কারখানার কাজে অন্যান্য ক্ষেত্রে কাজের বা চাকরির সুযোগ রয়েছে, যেমন উৎপাদন কর্মী, প্যাকেজিং কর্মী, যান্ত্রিক নিয়ন্ত্রক, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি। আবার প্লাম্বার ও পাইপ ফিটার পেশাজীবীরা কনস্ট্রাকশন, আবাসিক ও শিল্প খাতের বিভিন্ন স্থাপনায় তরল ও গ্যাসীয় পদার্থ সরবরাহ ও সঞ্চালনের সংযোগ লাইন স্থাপন, মেরামত, রক্ষণাবেক্ষণও কাজ করে থাকেন। প্লাম্বার ও পাইপ ফিটার পেশাজীবীরা সিভিল ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ শিল্পের জন্য অতি গুরুত্বপূর্ণ অংশ। কেবল আবাসিক স্থাপনা নয়, তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রসহ সব ধরনের শিল্প কারখানা ও উন্নয়ন প্রকল্প তারা কাজ করেন। দক্ষ অভিজ্ঞ প্লাম্বারের ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। আমরা আরেকটা প্রশ্ন দেখব, প্রশ্ন 8। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, নাগরিক জীবনের ব্যস্ততা ও আমাদের চাহিদা থেকেই তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র। পাশাপাশি চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতারও পরিবর্তন আসছে। এ সম্পর্কে তোমার বক্তব্য তুলে ধরো। প্রশ্নটা বুঝতে পেরেছো যে আমাদের যখন চাহিদা সৃষ্টি হয়, সেই চাহিদা থেকে কিন্তু নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয় এবং সেই চাহিদার সঙ্গে আমাদের কাজের ক্ষেত্রের পেশাগত যে দক্ষতা সেটারও কিন্তু পরিবর্তন আসছে। তো এই সম্পর্কে আমরা দেখি কী লেখা যেতে পারে। নাগরিক জীবনে কারো অবসর নেই, সবাই অফিস, আদালত, গার্মেন্টস, ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে ব্যস্ত, যার প্রভাব আমাদের প্রাত্যহিক জীবনে পড়ছে। আমরা আমাদের যে সকল নিত্য প্রয়োজনগুলো বাসায় সেরে ফেলতাম, আজ ব্যস্ততার কারণে তা আর সম্ভব হচ্ছে না। ফলে এ সকল নিত্য প্রয়োজনগুলি অভিনব নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করছে। যেমন বিয়ে শাদিতে ঘর সাজানো, মেহেদি পরানো, স্টেজ তৈরি করা ইত্যাদি সবই হতো আগে ঘরোয়া পরিবেশে, যা বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে চলে যাচ্ছে, যা কাজের নতুন একটি ক্ষেত্র তৈরি করছে।
তদ্রূপভাবে একইভাবে কেক, দুপুরের খাবার সরবরাহ, লোকজ সামগ্রী তৈরি, বিপণন, পোষা প্রাণীর পরিচর্যা ও প্রশিক্ষণ, ফ্যাশন হাউসের অনলাইন ডিসপ্লে, অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ করা ইত্যাদি নতুন নতুন ক্ষেত্র বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ঠিক আছে, এবার দেখি চাহিদার সঙ্গে আমাদের পেশাগত দক্ষতার কী পরিবর্তন আনতে হচ্ছে। চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতায় ব্যাপক পরিবর্তন আসছে। গত এক দশকে এই পরিবর্তনের হার পূর্ববর্তী কয়েক দশকের চেয়ে অনেক বেশি। দক্ষতা কি? দক্ষতা হচ্ছে কোনো একটি কাজ যথাযথভাবে বা নিখুঁতভাবে নির্ধারিত সময় করতে পারা। আর এ থেকে বিদ্যমান প্ল্যাটফর্ম ও দক্ষতার ক্ষেত্রগুলোতে রাতারাতি সকল পরিবর্তন এসেছে। তা হলো, সেলুন কর্মীরা এখন কাঁচির পাশাপাশি ট্রিমার ব্যবহার করছে। যেখানে আগে সেলুনে কাঁচি ব্যবহার করা হতো, এখন বেশিরভাগ সেলুনে কিন্তু সেখানে ট্রিমারের মাধ্যমে চুলদাড়ি কাটা হচ্ছে। ঠিক আছে, আবার কৃষকরা সার ও কীটনাশক ছিটানোর কাজে এখন ড্রোন ব্যবহার করছে, যেটা আগে তারা হাত দিয়ে করতো, এখন তারা ড্রোনের মাধ্যমে হচ্ছে তাদের ফসলের মধ্যে সার দিচ্ছে, এছাড়া কীটনাশক প্রয়োগ করছে। তারপর শিল্পক্ষেত্রে শ্রমিকের পরিবর্তে এখন যন্ত্র ও রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। অনেক শিল্প কারখানায় এখন হচ্ছে উন্নত মানের শিল্প কারখানা যেগুলো, সেখানে শ্রমিকরা এখন কাজ করছে না, বরং সেখানে এখন রোবট এবং যন্ত্র দ্বারাই সব কাজ কিন্তু সম্পন্ন হচ্ছে। তো এই সবই হচ্ছে পেশাগত দক্ষতার পরিবর্তন। তাই আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে এ সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করা জরুরি, অন্যথায় আমাদের ক্যারিয়ার বা পেশা ঝুঁকিতে পড়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা একটা বিষয় এখানে খেয়াল করো, তোমাদের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বিষয়ে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে। আমাদের চ্যানেলে গেলে দেখবে প্লে লিস্ট করা আছে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, সেখানে মোট 68টা ভিডিও দেওয়া আছে। এখানে তোমাদের অর্ধবার্ষিক বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, এছাড়া প্রতিটা অধ্যায়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সাথে উত্তরসহ, যেখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কিছু, তারপর কিছু রচনামূলক বিশ্লেষণমূলক প্রশ্ন রয়েছে। এছাড়াও তোমাদের জীবন ও জীবিকা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় যে সকল একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ বা ছক আছে সব কিছু সমাধান এখানে করে দেওয়া আছে। সো এই প্লেলিস্ট থেকে যা যেটা দরকার খুব সহজে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আলোচনা করেছি আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকার অ্যাসাইনমেন্ট ভিত্তিক তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব ছিল, আমরা আরেকটা পর্ব তৈরি করব। এই 3টা পর্বের মাধ্যমে তোমাদের বইয়ের যে সিলেবাসে 3টা অধ্যায় আছে তার মধ্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেটা নিয়ে আলোচনা করছি। তো পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।